ওকে, আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এখন আমাদের টেন্স। তো টেন্স ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট গ্রামাটিক্যাল পার্ট, অর্থাৎ গ্রামাটিক্যালি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে টেন্স। তো টেন্স শব্দের অর্থ আমরা দুইটা জিনিস বুঝতে পারি, একটা হলো সময়, সময় বা কি কাল। টেন্স মানে হলো সময় বা কাল। আমরা যদি আমাদের সময়টাকে চিন্তা করি তাহলে তিনটা সময় আমরা দেখতে পাই, একটা হলো বর্তমান, অতীত, আর একটা কি আরেকটা হচ্ছে ভবিষ্যৎ। বর্তমান, অতীত, আর একটা হচ্ছে ভবিষ্যৎ। ক্লিয়ার না আনক্লিয়ার? তো বর্তমান বলতে আমরা হ্যালো, ক্লিয়ার স্যার, কথা বুঝেন না? হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে, নো প্রবলেম। তো এবার আমরা জানি যে কি বলছে, একটু জাস্ট পড়ে ফেলি। ইংলিশ গ্রামারের যে টপিক লেসনগুলোর নাম স্টুডেন্টরা প্রতিনিয়ত শুনে অভ্যস্ত হয়েছে, তার মধ্যে প্রথমে চলে আসে টেন্সের কথা। অবশ্য টেন্সের কথা আসাটা স্বাভাবিক, কেননা টেন্সের জ্ঞান ছাড়া ইংরেজি ভাষায় কথা বলা বা লেখা কোনোটি সম্ভব না। আবার চেষ্টা করবো টেন্সের আলোচনাকে সহজভাবে উপস্থাপন করা। আশা করি এই লেসন শেষে টেন্স নামক ভয়ঙ্কর বিষয়টি এটা ভালো লাগার বিষয়ে পরিণত হবে। ওকে, ধন্যবাদ। তো এবার আসি অরিজিন অফ টেন্স। টেন্স শব্দটির উৎপত্তি কোথা থেকে? খেয়াল করি, এবার টেন্স শব্দটির উৎপত্তি হচ্ছে টেম্পাস থেকে। কি থেকে? টেম্পাস থেকে? আমি ইয়েস, এটা কখনো বলিনি। ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স শব্দটির উৎপত্তি। ল্যাটিন শব্দ টেম্পাস থেকে, শুনো নাই, আজকে শুনে থাকো, ঠিক আছে? টেম্প স্ক্রিনশট দিয়েন। ওকে, টেম্পাস থেকে টেন্স শব্দটির উৎপত্তি। দিলাম স্ক্রিনশট, নো প্রবলেম। আমি এত বছরের কোনো বইয়েই পড়িনি এটা। ওকে, এটা পাঠিয়ে দিচ্ছি তোমাকে আমি, ঠিক আছে? ওকে, দেন পরবর্তী স্টেপে আসি। পরবর্তী স্টেপে কি বলছে খেয়াল করো। আহ, বলছে যে টেন্স এর বাংলা অর্থ কি? টেন্স এর বাংলা অর্থ হতে পারে সময়, কাল, মুহূর্ত বা ঘটে যাওয়া কোনো ঘটনার সময়। টেন্সের সংজ্ঞা তুমি তো জানো, টেন্সের সংজ্ঞা কি? কোনো একটি কাজ কখন সংগঠিত হয় সেটা নিয়ে, কি সংগঠিত হয়েছিল বা সংগঠিত হবে নাকি ইত্যাদি, এর উপর তো প্রকাশ যদি করে তাহলে সেটাই হচ্ছে কি টেন্স। টেন্স যদি চিনতে চাও তাহলে কাকে আমরা বেশি গুরুত্ব দিই বলতে পারবা? কোন পার্টস কাকে অফ বেশি কোন পার্টস অফ স্পিচটাকে আমরা বেশি গুরুত্ব বা প্রায়োরিটি দিই? উত্তর হচ্ছে ভার্ব। উত্তর সেটার নাম কি? ও হ্যাঁ হ্যাঁ, ভার্বকে। এক কথায় ভার্বের পরিবর্তনটাই হচ্ছে টেন্স। ভার্বের পরিবর্তনটাই কি টেন্স। এই যে বলছে হ্যাঁ ভার্বের যে পরিবর্তন হয় তা মূলত টেন্সের আলোচ্য বিষয়। আমরা যে টেন্স স্যার, টেন্স করব, এই টেন্সের কোন জায়গায় পরিবর্তন করব জানো? শুধু ভার্বের জায়গায়। কোন জায়গায়? ভার্বের জায়গায়। স্যার, হ্যাঁ বলেন। কি জানি বলতেছে, মানে মাস্টার বইয়ে টেন্স নাই কেন? মাস্টার বইয়ের টেন্স নাই কেন? খেয়াল করে দেখছো নাকি দেখো নাই? ভালো করে দেখছো কি? মানে খুবই অল্প। এই যে হচ্ছে আপনার মানে আইডেন্টিফিকেশন অফ টেন্স, এটা মাত্র 385 থেকে 388 পৃষ্ঠা পর্যন্ত। আর সিকোয়েন্স অফ টেন্স এটা হচ্ছে মাত্র 554 থেকে 556। আচ্ছা, মানে নাই বলতে হবে। উত্তর হচ্ছে হয়তো বা ওটা নিয়ে এত ডিটেলস আলোচনা করে নাই, কারণ বুঝতেই তো পারছো যে এক একটা বই এক একটা লেকিং তো থাকে, সব কিছু তো সবাই পারফেক্ট আর হয় না, বুঝো নাই? আলোচনা করা উচিত ছিল, করে নাই হয়তো বা স্যার ওখানে সময় দেয় নাই, যিনি লেখক। হয়তো বা পরবর্তী বুঝেছি আপডেটে সেটা যোগ করে দিবে আরও, কারণ বই তো বুঝছি আপডেট আমার। হচ্ছে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, পরবর্তী আপডেটে দেখা যাচ্ছে টেন্স নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবে, এই আর কি। তো যাই হোক, এবার আসি টেন্সের সংজ্ঞা। টেন্সের সংজ্ঞা তো আমি বললাম ভার্বের যে পরিবর্তন তাকেই মূলত টেন্সের আলোচ্য বিষয়। যদি আমরা তিনটা সেন্টেন্স লক্ষ্য করি তাহলে আরে ক্লিয়ার হয়ে যাবে। যেমন হি সেন্ট মি এ গিফট, হ্যাঁ, তাহলে সে আমাকে একটি উপহার পাঠায়। তাহলে এই সেন্টটা কিন্তু হয়ে গেল কি? সেন্টসটা হয়ে গেল হচ্ছে সেন্ট। কি হয়ে গেল? সেন্ট। সেন্ট। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে সেন্ট হয়ে গেল, এটা কিন্তু ভার্বের 2 নাম্বার ফর্ম। কোন নাম্বার ফর্ম? 2 নাম্বার দুই ফর্ম। নম্বর। অর্থাৎ সে আমাকে একটি উপহার দিয়েছিল। ভার্বের 2 নাম্বার ফর্ম ইজুগাল টু হচ্ছে পাস্ট টেন্স। ইজুগাল টু কোন টেন্স? পাস্ট টেন্স। পাস্ট টেন্স। একমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের কয় নাম্বার ফর্ম বসে? 2 নাম্বার ফর্ম বসে। বুঝেন না মনে হয়? কোন টেন্সে? স্যার, সেন্ট হচ্ছে মানে পাস্ট, মানে প্রেজেন্ট। হ্যাঁ, সেন্ট হচ্ছে প্রেজেন্ট, সেন্ট হচ্ছে ভি টু। পাস্ট।
পাস্ট ভি টু আর বি প্রেজেন্ট পাস্ট ফ্রম। বি থ্রি তাহলে কি? ওই ভি থ্রিও হতে পারে সেন্ট, বুঝো নাই? আহ, বুঝছি মানে বুঝছি কিছু বুঝছি। শব্দ আছে যেটা ভি ওয়ান ভি টু ভি থ্রি একই, যেমন কাঠ শব্দটার কথা যদি চিন্তা করি, কাঠ 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 তিনটা শব্দই কিন্তু একই, ঠিক আছে? বুঝেছি ভি স্যার। ওয়ান ভি টু ভি থ্রি। ওকে, তাহলে বলছে যে আই উইল সেন্ড মি গিফট। তাহলে আমরা যে পরিবর্তনের কথা যদি চিন্তা করি, কোন জায়গায় পরিবর্তনটা দেখতে পাচ্ছি বলো তো? কোন জায়গায় পরিবর্তনটা দেখতে পাচ্ছি? ওই যে সেন্ট থেকে সেন্ট হয়েছে। হ্যাঁ, এবং কেউ যদি তোমাকে প্রশ্ন করে এটা কোন টেন্স, এটা কোন টেন্স, তোমাকে প্রশ্ন করতেই পারে যে এটা কোন টেন্স, এটা কোন টেন্স, এটা কোন টেন্স, তুমি কোথায় দেখে থাকবা, সামনে পিছনে নাকি এখানে ভার্বের দিকে? ভার্বের দিকে তাকাবো অবশ্যই। ভার্বের দিকে তাকাবো। ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে বলবো, বুঝবো যে যেহেতু ভার্বের সঙ্গে আসবে ইয়ার যুক্ত আছে, রাইট কিনা? তারপরটা হলো হ্যাঁ। প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। কেন পাস্ট ইনডিফিনিট টেন্স? কারণ যেহেতু ভি টু ব্যবহার করা হয়েছে। আর পরেরটা ফিউচার ইনডিফিনিট টেন্স। কেন ফিউচার ইনডিফিনিট টেন্স? কারণ উইল প্লাস ভি ওয়ান আছে, বুঝো নাই? হুম। তো এই জিনিসটা এখানে বুঝছি। সুন্দর মতো বলছে, কি বলছে দেখো একটু পড়ে ফেলো। একটু স্থির হয়ে উপরে তিনটি সেন্টেন্সের দিকে লক্ষ্য করো, দেখা তিনটি সেন্টেন্সে কোথার পরিবর্তন হয়েছে। নিশ্চয়ই লক্ষ্য করলে শুধু আন্ডারলাইন করা ভার্বের জায়গায় পরিবর্তন হচ্ছে। এটাই হলো টেন্স এর প্রথম এবং প্রধান লক্ষণ। উপরে তিনটি তিন ধরনের সময়কে বোঝাচ্ছে। ইয়েস, মানে একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা কি, একটা ফিউচার। এবার অজানা কথা, অজানা কথাটা কি? অজানা কথাটা একটু জাস্ট পড়ে ফেলি। টেন্স মূলত কথা বলে ভার্বের পরিবর্তন নিয়ে। কাকে নিয়ে কথা বলে? ভার্বের পরিবর্তন নিয়ে। এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করো, তুমি এমসিকিউর জন্য পড়ে ফেলবা। টেন্স ইজ রিলেটেড টাইম টেন্স অবলিক ইজ ভার্ব। টাইম মানে টেন্স, ভার্ব। টেন্সটা রিলেটেড ভার্বের সঙ্গে এবং সময়ের সাথে, রাইট কিনা? জি। ভার্বের তিনটা ফর্ম, একটা হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আরেকটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে গ্রামাটিক্যালের নাম হচ্ছে কনজুগেশন অর ভার্ব। কনজুগেশন অফ কি? ভার্ব। বুঝেন না মনে হয় নাকি? কনজুগেশন ওই যে ভি ওয়ান ভি টু ভি থ্রি, আমি যে একটা লিস্ট দিছিলাম, রাইট কিনা? বুঝছি বুঝছি। ওকে, এবার আসে ইংলিশ গ্রামার টেন্সের উৎপত্তি এবং ইতিহাস। হ্যাঁ, যে গতকাল, ইয়েস্টারডে, গ্রামার এটি হচ্ছে পাস্ট টেন্স। আজ, টুডে, গ্রামার এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। আগামীকাল, টুমোরো, এটি হচ্ছে গ্রামারের কি? গ্রামারে ফিউচার টেন্স। টুমরো। হ্যাঁ, এটা দ্বারা, এটা এখানে একটা এরো চিহ্ন দিছে, এই এরো চিহ্ন দ্বারা কি বুঝাইছে আমাকে বোঝাও তো ভাই। এটা যদি আমি বর্তমানে এর দাঁড়াই, আমি যদি এখানে দাঁড়ায় থাকি, তাহলে এর আগের যে জিনিসগুলো, এই আগের জিনিসগুলোকে আমরা বলবো কি? পাস্ট বলবো আর পরের জিনিসগুলোকে ফিউচার বলবো, যেগুলো ভবিষ্যতে ঘটবে। আমি যদি এখানে দাঁড়ায় থাকি, এখানে যদি আমি দাঁড়ায় থাকি, স্যার কিন্তু বুঝাইতে চাইছি, এটা এমনি এমনি দেয়নি কিন্তু। এমনি এমনি কি এটা দিছে শখে পয়সা এই জন্য দিয়ে দিছে? নো, এটা দ্বারা কিছু একটা মিনিংফুল বুঝাইছে। নাও মানে বর্তমান, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো বর্তমান, বর্তমান সময়, তাই না? কিন্তু আমি বর্তমান থেকে যদি একটু সামনে আগাই তাহলে সেটা হলো কি? পাস্ট। আর এদিক দিয়ে যদি আগাই তাহলে সেটা কি? ফিউচার। যাই হোক, এবার আসি টেন্স প্রধানত তাহলে কয় প্রকার? তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আরেকটা হচ্ছে ফিউচার টেন্স। প্রতিটি টেন্সকে কয় ভাগে ভাগ করা হয় বলো তো? তিন ভাগে। কয় ও ভাগে? প্রতিটি টেন্স চার ভাগে, কি বলতেছি আমি? চার ভাগে। চার একটা ভাগে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স। টেন্স। বুঝছো? একটা প্রশ্ন করবো এখন। কি করব? প্রশ্ন। প্রশ্ন করব। দে গো টু স্কুল। অপশন: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওটা প্রেজেন্ট ইনডিফিনিটেই। সিম্পল টেন্স। না না, আগে দেখি। বলো উত্তর কোনটা? দে গো টু স্কুল। দে গো টু স্কুল। এটা নন হবে, কারণ এখানে কোনো ভার্বেই তো দেখতে ও না। না, নাই। না, বুঝতেছি না আসলে। আমি বলছিলাম দে গো টু স্কুল, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট, নান।
দে গো টু স্কুল, তারা স্কুল গেছে না যাচ্ছে? চিন্তা করা যায়, ভাবো একবার। তুমি আমাকে বললা যে আমি টেন্স পারি স্যার, তাহলে একটা সিম্পল কোশ্চেন দিলাম। দে গো টু স্কুল। আচ্ছা, একটু মজা নিয়ে একটু ক্লাসটা করে নাকি সামনে আগাবো? হ্যাঁ, আমি মানে এখানে কোনো ভার্ব মানে ওকে ওকে। প্রিন্সিপাল ভার্ব। তো একটা গল্প শোনাই তো। এক গ্রামের এক বান্ধবী শহরে গেছে বেড়াইতে, বুঝছো? তো এখন ওই হুম। শহরের বান্ধবী গ্রামের বান্ধবীকে বলতেছে, আচ্ছা বান্ধবী, তোমার ওই এলাকায় তোমার স্যার কি টেন্স পড়াইছে তোমাকে? তুমি কি টেন্স পারো? এখন উত্তর দিছে গ্রামের বান্ধবী, বুঝছো? কি উত্তর দিছে জানো? বলছে, হ্যাঁ আমার স্যার আমার হচ্ছে টেন্স এতই ভালো পড়ায় যে টেন্সের কোনো কিছু কি রাখে নাই, বাকি রাখে না, সব কিছু এ টু জেড কি করেছে, পড়াইছে। এ টু জেড কমপ্লিট করাইছে। এবার ওকে কি করা হয়েছে জানো? ওকে বলা হয়েছে, আচ্ছা বান্ধবী, প্রেজেন্ট সিম্পল টেন্স কাকে বলে বলো তো একটু শুনি। কি বলছে প্রশ্নটা এবার? প্রেজেন্ট সিম্পল টেন্স কাকে বলে? কইছে আমি তো 12 প্রকার টেন্স পড়ছি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট সিম্পল। এইটা আবার কোন টেন্স? স্যার তো আমাকে এটা আমাকে পড়ায়নি কোনোদিনও। এই আপনার মনে হয় হয়তোবা কোনো টেন্স থাকতে পারে, কিন্তু হয়তোবা স্যার আমাদের শেখায়নি। হয়তোবা কি স্যার আমাদের শেখায়নি। শেখায় নাই। কচ্ছে ও আচ্ছা, এই তার মানে অবস্থা তোমার, যে মানে তুমি বলতেছো যে আমার স্যার আমাকে কি করছে, টেন্স সম্পর্কে সব কিছু আলোচনা করছে। হ্যাঁ, প্রেজেন্ট সিম্পল টেন্স কি তুমি এটাই জানো না? হ্যাঁ, এখন বিষয়টা কি, বিষয়টা বলবো, ঘটনা কি ঘটে গেছে। কি ঘটে ঘটনা গেছে? হচ্ছে যেটার নামই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটাই সেটার হচ্ছে সিম্পি না, বলছি আগে। সেটার নামে হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এই যে সুন্দর মতো বলা হয়েছে, খেয়াল করো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যাকে অন্য কথায় কি বলে? প্রেজেন্ট সিম্পল বলে, প্রেজেন্ট কন্ডিশন যাকে অন্য কথায় তাহলে আমি যখন প্রেজেন্ট। লিখলাম দে গো টু স্কুল, গো টু স্কুল, তাহলে এটা কি কি হতে পারে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট কিনা? আবার অপশনে দেওয়া ছিল প্রেজেন্ট, প্রেজেন্ট সিম্পল ছিল না? স্যার আমি না একটু কনফিউজড। কেন একটা কনফিউজ? প্রশ্ন করি। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। দে গো স্কুল, হ্যাঁ, এখানে তো কোনো মানে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব নাই। কে বলছে প্রিন্সিপাল আপনার গোড়া কিতে? এন্ড এই স্যার ওয়াজ প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি রে? সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, এরকম নাম পড়িস নি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার? তাহলে সাবজেক্ট বসছে, ভি ওয়ান বলছে, ভি ওয়ানটা হচ্ছে গো, তারপর হচ্ছে অবজেক্ট গো টু স্কুল। তা বুঝা পাইস নি রে? হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। প্রেজেন্ট বুঝছি, ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার জানো না তুমি? জানি আমি। ওই যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। ওকে, তাহলে আমরা কি জানলাম? যে প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস টেন্স। অন্যদিকে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, কন্টিনিউয়াস। ঠিক একইভাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট, ফিউচার ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, কন্টিনিউয়াস। তুমি কি 12টা টেন্সের টেন্স বলতে পারবে একটা না মুখস্থ? বলতে পারবো। টেন্সগুলোর নাম আশা করি বলতে পারবো, ঠিক আছে? এবার আসে আমরা জানবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোন টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আজকের ক্লাসে আলোচনা করবো হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্স কোন টেন্স বলেন। প্রেজেন্ট টেন্স। মানে প্রেজেন্ট টেন্স যে 4টা প্রকার, এই 4টা প্রকারেই আমরা আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর আগামী ক্লাসে পাস্ট টেন্স, তারপরের ক্লাসে হচ্ছে ফিউচার টেন্স। তো আমরা একটু ঝটপট পড়ে ফেলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনগুলো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে রাখবা যদি অভ্যাসগত কোনো কাজ বুঝায়, অভ্যাসগত কাজ, চিরন্তন কোনো সত্য, নিকট ভবিষ্যৎ, ঐতিহাসিক সত্য, এরূপ টাইপের বুঝায়, তাহলে সেটার নাম হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট টেন্স। টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে। এক্সটেনশন মানে কি? অতিরিক্ত অংশ। আচ্ছা, আমাদের স্যারগুলো আমাদের শেখায় যে কি সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তারপর কি থাকবে? অবজেক্ট থাকবে, রাইট কিনা? হ্যাঁ, স্যার অবজেক্ট থাকবে এমন কোনো কথা নয়, কমপ্লিমেন্টও থাকতে পারে, পারে কিনা? পারে। সাবজেক্ট থাকতে পারে, ভার্ব থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, বা অন্য কিছু থাকতে পারে। এগুলাকে একত্রে বলা হয় কি? এগুলাকে একত্রে হচ্ছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই স্ট্রাকচারে পড়ে। এক্সটেনশন। ও, ওটা জিজ্ঞাইছেন? হ্যাঁ, বুঝছি।
এক্সটেনশন বুঝো নাই? বুঝতে পারছি, এক্সটেনশনের হচ্ছে হ্যাঁ, কমপ্লিমেন্টও থাকতে পারে, অবজেক্টও থাকতে পারে, অ্যাডভার্বও থাকতে পারে। ভার্বও থাকতে পারে। বুঝতে পারছি। মানে এক কথায় অন্যান্য অংশ, ঠিক আছে, অন্যান্য অংশ, বাকি অংশ, বাকি অংশ, বাকি অংশ, এটা হবে বুঝাইছে। না হ্যাঁ। স্যার, কিছু না। পরে আমরা আরেকটা ওই প্রেজেন্ট ইনফিনিটিভ স্ট্রাকচার জানবো, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি সি ইট এরকম যদি কোনো কিছুর নাম হয়, তাহলে ভার্বের সঙ্গে কি যুক্ত করতে হয় আসবা? ইয়েস, যুক্ত করতে হয়। যেমন আই মিস ইউ, যেমন আই কি মিস ইউ, আর সাবজেক্ট আই, ভার্ব আছে, এক্সটেনশন আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। উই ওয়ার্ক হার্ড, আবার ফিউচার, সাবজেক্ট ইউ, উই, ভার্ব, এক্সটেনশন, কোনো সমস্যা নাই। বাট পরেরটা দিয়ে খেয়াল করো, হি রিডটা কি হয়ে গেল? হি রিড আ বুক। রিনা রিডস। ও, রিডস আ বুক। কেন হলো রিডস? কারণ হচ্ছে মানে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে হচ্ছে অ্যাস বা ইএস যুক্ত হয়। করা যাবে? যাবে। ওকে। তো এবার আমরা জানবো একটু অজানা কথাই, আসলে এগুলো তো নর্মালি পারবা। এবার আসে এখানে, এইখান থেকে একটু শুরু করি। কি বলতে চাইছে ঝটপট, ও শিট, ঝটপট পড়ে ফেলি। একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছাড়া কখনোই কোনো ভার্বের সাথে অ্যাস বা ইএস যুক্ত হয় না। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি ইট, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, আনকাউন্টেবল নাউন, জিরান্ড ইনফিনিট হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে অ্যাস বা ইএস যুক্ত হয়। বুঝছো বিষয়টা? যে একমাত্র প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল ছাড়া কখনো ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করা যায় না, ঠিক আছে? তা বলছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি সি ইট অথবা এবাস্টেড নাউন। এবাস্টেড নাউন কোনগুলো? যে সকল নাউন আমরা ধরতে শুইতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, মনে আছে, যেটা আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি। ইয়েস, ম্যাটেরিয়াল নাউন অথবা আনকাউন্টেবল, যা গণনা করা যাবে না। জিরান অথবা ইনফিনিটিভ যদি ব্যবহার করা হয়, তাহলে সেই ভার্বেরগুলোর সাথে এস বা ইএস যুক্ত করা হয়। পরেরটাতে আসি, এস বা ইএস যুক্ত করার নিয়ম। এস বা ইএস যুক্ত করার নিয়মটা কি? নিয়ম। এই নিয়মটা একটু পড়ে ফেলি। ভার্বের শেষে এস, এস এস, এস এইচ, সি এইচ, জি এইচ, ও এক্স, জেড জেড থাকলে ইএস যোগ করতে হয়। ভার্বের শেষে ওয়াই থাকলে ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই তুলে আই ই এস যোগ করতে হয়। ওপরের দুইটি নিয়ম ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে ভার্বের সাথে এস যুক্ত হয়। বুঝছো বিষয়টা? কখন এস যুক্ত করবো, কখন ইএস যুক্ত করবো। যদি তোমার এস, ডাবল এস, এস এস, সি এস, জি এস, ও এক্স, ডাবল জেড এগুলো থাকে, তাহলে ইএস। আর যদি কোনো কারণে কনসোনেন্ট হিসেবে ওয়াই থাকে, কি থাকে? ওয়াই থাকে। ওয়াই থাকে, তাহলে আমরা কি যুক্ত করব? তাহলে হচ্ছে আই ই এস যোগ করতে যুক্ত হবে। করব, ওকে। আচ্ছা, এবার আসি দ্বন্দ্ব দূর করে নাও। কি বলছি, ভার্বের সঙ্গে যদি এস বা ইএস যুক্ত করি, তাহলে সেই ভার্বটার নাম হচ্ছে সিঙ্গুলার ভার্ব। কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব। আর যদি নাউনের সঙ্গে এস বা ইএস যুক্ত করি, আর যদি নাম, তাহলে হচ্ছে প্লুরাল। এটা আমি বুঝাইছিলাম মনে হয়, মনে আছে? নাকি হ্যাঁ, বুঝাবো? মনে আছে। বুঝাবো কি এটা? না না, থাক। ওকে। এবার আসি অভ্যাসগত। আমি নিয়মিত ব্যায়াম করি, এটা একটা মানুষের অভ্যাস হয়ে গেছে। যদি অভ্যাসে সে পরিণত হয় যে কাজটা, তখন সেটা হয়ে যাবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। কোন টেন্সের অন্তর্ভুক্ত? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্গত। যদি কোনো কাজ অভ্যাস করা বোঝায়, আবার বলছি অভ্যাস যদি বোঝায়, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন সে প্রতিদিন 2বার ওষুধ সেবন করে, সে নিয়মিত নামাজ পড়ে, ঠিক আছে? অতএব এই রূপ টাইপে বুঝাইলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বুঝেন নাই মনে হয়? বুঝতে পারছি স্যার। ওকে। এবার আসি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে কি বেশি বেশি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, এই কথাটা। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম এই যে কথাটা, খেয়াল করো। বলা হয়েছে যদি এই অ্যাডভার্বগুলো থাকে, অ্যাডভার্বগুলো কি কি? রেগুলারলি, এভরিডে, ডেইলি, এভরি, তারপরে হচ্ছে হ্যাবিচুয়ালি, হ্যাবিচুয়াল। এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হ্যাবিটিয়াল ফ্যাক্ট মানে হচ্ছে অভ্যাসগত,
সত্য। অভ্যাসগত বোঝাবে, কি বোঝাবে এটা? অভ্যাসগত বোঝাবে। অভ্যাসগত। আমরা যদি উপরের সেন্টেন্সগুলো লক্ষ্য করি, কিছুক্ষণ আগে অভ্যাসগত শিখে আসলাম না? খেয়াল করো, হুম। এখানে আমরা কীভাবে বুঝবো এটা অভ্যাসগত নাকি হচ্ছে তোমার, হ্যাঁ, যে চিরন্তন সত্য, কীভাবে বুঝবো? উত্তর হচ্ছে তার অ্যাডভার্বগুলো দেখি। দেখো, রেগুলারলি আছে, পরেরটা এভরিডে আছে, আছে না নাই? হুম। আছে। যদি এরকম রেগুলারলি এভরিডে এই এই অ্যাডভার্বগুলো থাকে, রেগুলারলি এভরিডে, ডেইলি, এভরি, হ্যাবিচুয়ালি, এই ওয়ার্ড অ্যাডভার্বগুলো থাকে, তাহলে বুঝে নিবা সেটা হচ্ছে কি ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফেক। হ্যাঁ, তো এখন কি বলছে অনেক বাক্যে, এটা এবার পড়ো। পড়েন। হ্যালো, তার কথা বুঝেন না? হ্যাঁ, বুঝতে পারতেছি, বলতেছি পড়ো এটা। হ্যালো, কথা আসতেছে না তোমার, হ্যালো, কথা আসতেছে না স্যার তোমার। একটা মিনিট খালি দাঁড়ান তো। আচ্ছা, ওকে। আমার কথা শুনতে যে জায়গায় ছিলাম, হ্যাঁ, সেটা হলো পাচ্ছেন? যে এই যে এইটাতে ছিলাম, হ্যাঁ। বলছি যে অনেক বাক্যে নিয়মিত বা প্রতিদিন এমন বাংলা শব্দের উল্লেখ না থাকলেও অর্থ করার সময় নিয়মিত, সর্বদা এবং প্রতিদিন শব্দগুলো ব্যবহার করলেও বাংলা বাক্যের অর্থ ঠিক থাকে। তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ট্রান্সলেশন করতে গিয়ে যেমন বাংলাদেশের মানুষ অতিথি সেবায় বিশ্বাসী। অতিথি সেবায় কি? বিশ্বাসে। বিশ্বাসী। এটা মানুষ কিন্তু একটা অভ্যস্ত বুঝাইছে, বুঝছো না বুঝো নাই? যদিও এইখানে কিন্তু রেগুলারলি, তারপর হচ্ছে এভরিডে বা হচ্ছে, হ্যাঁ, মানে এগুলা শব্দ উল্লেখ করে নাই, তারপর এটা কিন্তু হচ্ছে হ্যাবিচুয়াল বুঝাইছে। বুঝেন নাই মনে দ্য হয়। পিপল অফ ইন হসপিটালিটি মানে হচ্ছে বাংলাদেশের মানুষ অতিথি সেবায় বিশ্বাসী। হুম, হুম, হুম। বাংলাদেশের মানুষ অতিথি অতিথি সেবায় সেবায় বিশ্বাসী। বিশ্বাসী। এখানে একটা কথা উজ্জ্বল আছে, সর্বদাই। বাংলাদেশের মানুষ সবসময় অতিথি কথায় মানুষকে বেশি বিশ্বাস করে। তাহলে এখানে এই কথাটি বলা যেতে পারে এরকম করে, হ্যাঁ, যে বাংলাদেশের মানুষ সর্বদা অতিথি সেবায় বিশ্বাসী। কিন্তু এটা ইংলিশটা রেগুলারলি শব্দের উল্লেখ নাও থাকতে পারে। বুঝো নাই? তারপর সেটা কি? জি স্যার। বলছি রেগুলার শব্দটি উল্লেখ নাও থাকতে পারে। নাও থাকলেও যদি অর্থটা তার মানে সর্বদা এরকম টাইপের যদি অর্থ বোঝায় বাংলা অর্থটা, তাহলে কিন্তু আমরা তাকে কি বলবো, হেবিচুয়াল ফ্যাক্ট বা হেবিচুয়াল, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পারছি। মানুষ অভ্যাসে দাস, মানুষের দৈনন্দিন জীবনে যেগুলো অভ্যস্ত কাজ করতে, সেই অভ্যস্ত বোঝাতে যে সেন্টেন্সগুলো ব্যবহার করো, সেই সেন্টেন্সগুলোই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আওতায় পড়ে। শুধু তাই নয়, বরং আমরা যদি চিরন্তন সত্যের কথা চিন্তা করি, কিসের কিসের কথা? চিরন্তন সত্য, চিরন্তন যেটা সত্য। পৃথিবীটা উল্টে গেলেও কোনোদিনও মানে কী হবে না, অসত্য হবে না, সেই চিরন্তন সত্যগুলো অলওয়েজ কী হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। খেয়াল করো কি বলা হয়েছে, সূর্য। সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে এটা কি সত্য কথা না তা- মিথ্যা কথা? এটা সত্য, চিরন্তন সত্য। চিরন্তন সত্য, অতএব এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, অতএব এটাও জানোই। গাছ আমাদের ছায়া দেয়, অবশ্যই গাছ আমাদের ছায়া দেয়। আমরা গাছ থেকে অক্সিজেন নিই, অবশ্যই নিই। হ্যাঁ, রাতের পর দিন আসে, অবশ্যই আসে। ঠিক আছে, অতএব এগুলো হচ্ছে চিরন্তন সত্য। তারপর হচ্ছে ঐতিহাসিক সত্য। এবার কি সত্য? ঐতিহাসিক সত্য। ঐতিহাসিক সত্য। শাহজাহান তাজমহল তৈরি করছেন, একটা ঐতিহাসিক ঘটনা, এবং এটা সত্য তো না মিথ্যা? এটা সত্য। যদি সত্য হয়ে থাকে তাহলে এটা কোন টেন্স? ঐতিহাসিক সত্য, কিন্তু তা- সাধারণ কোনো সত্য না। যদি ঐতিহাসিক সত্য হয় তাহলে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে প্রেজেন্ট মানে হিস্টোরিক্যাল ট্রুথ। হ্যাঁ, ইয়েস। এক কথায় সক্রেটিস তার শিষ্য নৈতিক শিক্ষা দিতেন। ইবনে সিনা রোগীদের সমস্যা অনুভব করতেন। ঠিক আছে, ইবনে সিনা, সক্রেটিস, শাহজাহান, তাজমহল। তো এগুলো প্রত্যেকটা হচ্ছে কিনটাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এবার আসি ঐতিহাসিক তথ্য নিয়ে একটা কথা, মানে কথা দিছে। এখানে একটা জিনিস ভালো করে পড়ে ফেলি আমরা।
এই কথাটা পড়ে ফেলি। ঐতিহাসিক সত্য বা হিস্ট্রিক্যাল ট্রুথ বোঝার ক্ষেত্রে সাধারণত খ্যাতনামা ব্যক্তি বা ঐতিহাসিক স্থানের নামের কথা উল্লেখ রয়েছে। এই জাতীয় সেন্টেন্সে অনেকে ভুল করে ভার্বের পাস্ট টেন্স দিয়ে থাকে, কেননা তারা ধারণা করে যে যে ব্যক্তি নিয়ে ঘটনা সেই ব্যক্তি তো আর বেঁচে বেছে নেই। নেই। মনে রেখো, বাক্যের ভার্ব পাস্ট টেন্স করা যাবে না। বুঝা পাইছি না পাইছি নি? মনে করো ও বিষয়টা হচ্ছে এই সেন্টেন্সটা যদি দিতাম, এটা কিন্তু দেখা যাচ্ছে তিনি বিল্ড করে দিত, মানে কোথাও ভিটু করে দিত। কেন দিত জানো? শাহজাহান তো আর তার বেঁচে নাই, ঠিক আছে, যেহেতু অতীতের কথা এটা, তাহলে অতীতের কথা মানে ইজুকাল টু কি পাস্ট ইনডিফিনিট, এরকম কিন্তু ভাবতো। কিন্তু মনে রাখবা, যেটা হচ্ছে চিরন্তন সত্য ঘটনা, কোনো মিথ্যা নাই এই কথার মধ্যে, সেই কথাটা অবশ্যই, কথাটা বোঝাতে, সেই জিনিসটা বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। বুঝেন নাই? বুঝতে পারছি স্যার। এবার আসি হচ্ছে নিকট ভবিষ্যৎ, মানে খুব খুব কাছেই এরকম যদি বুঝে। যেমন আমাদের কলেজ 1 তারিখে খুলবে, 1 তারিখে খুলবে। খুল এটা খুলেনি কিন্তু এখনো, খুলবে খুলেছিল কি? না, মানে এখনো খুলছে কি? খুলেনি কিন্তু খুলবে, কিন্তু খুব নিকট একবারে। মনে করো আজকে, মানে একবার 28 তারিখ, 29 তারিখ, আগামীকাল 1 তারিখ, এরকম খুব নিকটত্ব যদি বুঝাই, তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বুঝেন নাই? যেমন এখানে চিন্তা বুঝেছি। করো যে আওয়ার কলেজ ওপেন্স, ওপেন্সটা কেন হলো? যেহেতু যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে কি করতে হয়? আসবা ইয়েস, যোগ্য। ইয়েস যুক্ত করতে হয়, এই জন্য ওপেনটা হয়ে গেছে ওপেন্স। ঠিক আছে, নিকট বুঝছি। ভবিষ্যৎ। তো এবার আমরা এটুকু অংশ পড়ে ফেলি। কোনটা? ও, অনেকের ক্ষেত্রে 3 প্রকার টেন্সের ব্যাপারে গ্রামারিকান বা দ্বিমত পোষণ করেছেন। তাদের মধ্যে টেন্স 2 প্রকার: পাস্ট, প্রেজেন্ট। তাদের মধ্যে পাস্ট টেন্স দিয়ে ফিউচার অ্যাকশন অ্যাক্টিভিটিকে প্রকাশ করা সহজ, যা নিকটতম ভবিষ্যৎমূলক বাক্যগুলোকে দেখলেই বোঝা যায়। উপরে উল্লিখিত বাক্যগুলো চাইলে সিম্পল টেন্স এও ট্রান্সলেট করা যায়। সকল ইম্পারেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট টেন্স, ফর এক্সাম্পল গো দেয়ার অ্যাট ওয়ান্স বা এক কথা আমরা প্লিজ। যতগুলো ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করব, ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ক্লিয়ার? যেমন গো ক্লিয়ার। দেয়ার অ্যাট ওয়ান্স, প্লিজ হেল্প দেম, লেট ইট ডান, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। হুম, ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমি এখন যে জিনিসটা বুঝাবো, ঠিক আছে, সেই জিনিসটা আমি উম, এখানে সাদা কাছে বুঝি। শি হেল্পস মি, কোন টেন্স এটা ভাই? বলতেছি এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝলেন? সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর ভার্বের সাথে এস বসছে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। এখন আমার প্রশ্ন ওইটা না, আমার প্রশ্ন অন্যটা বুঝাতে চাইছি। শি, এটা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? অ্যাফার্মেটিভ, হাবোধক বাক্য প্রকাশ করছে না? হ্যালো, কি স্যার? এটা কোন সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স না? হ্যাঁ। এটাকে যদি আমি এখন আমরা ইন্টারগ্রেটিভ করতে চাই, কি হবে বলো তো? ইন্টারোগেটিভ যদি করতে চাই, ইয়েস। মি হুম, ইজটা ইজ হেল্প মি, সে কি আমাকে সাহায্য করবে? এখানে কিন্তু আমরা জানি যে অক্সিলারি ভার্ব সামনে থাকলে ওটাকে সামনে নিয়ে আসতে হয়, তাই না? হুম। কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? না, তা অবশ্য ম- নাই। মনে রাখবা যে প্রেজেন্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব দুইটা, একটা হলো ডু অবলিক কি ডাস। ডাজ। এগুলো আমাদের ইন্টারগ্রেটিভ এবং নেগেটিভ করতে সহযোগিতা করে। ডু অবলিক কি ডাস, ঠিক আছে, ডু অবলিক কথা কি ডাজ। ডাস। তাহলে আমরা যখন এটা ইন্টারগ্রেটিভ করব, তখন আমরা নিয়ে আসবো কাকে? ডাসকে। কাকে নিয়ে আসবো?
ডাসকে নিয়ে আসবো। এখন প্রশ্ন হচ্ছে মানে স্যার ভার্ব ডুকে কেন নিয়ে ছেড়ে আসলাম না, এটা একটু পরে আলোচনা করতেছি, ঠিক আছে। ডাস না নিয়ে আসবো, তারপর সি আছে সি বসাবো, তারপর হেল্প আছে হেল্প বসাবো। হেল্প বসাবো না হেল্প বসাবো বলো তো? অবশ্যই হেল্প বসাবো, হেল্প মি। এখন বলতে পারো স্যার এসটা কই গেল? মনে রাখবা সিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস বসার কারণে হচ্ছে এটা ডাজ হয়েছে, এটার ব্যাখ্যা আমি জানি কিন্তু ডু এর ব্যাখ্যাটা আমার মনে নাই। হ্যাঁ আচ্ছা, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ বসে, কি বসে? ডাজ বসে, তাই না? ডাজ সি হেল্প মি। মনে রাখবা এখানে ডাজ বসার কারণে এখানে আর এস যুক্ত করা যাবে না। স্যার আরেকবার বলবেন? বলতেছি এখানে ডাজ বসার কারণে হুম। আর এখানে হচ্ছে আর হেল্পের হেল্পটাকে আর হেল্প করা যাবে না, কারণ ইএস এর যে ব্যাপার স্যাপারটা এখানে অলরেডি হয়ে গেছে। বুঝতে পারছি। বুঝেন নাই? বুঝেছি। ওকে, তাহলে আমরা হেল্প বসাবো না হেল্প বসাবো, কোনটা এখানে? এটা হেল্প হবে, হেল্পস হবে না। এসটা কেন হলো না? কারণ ওই যে ডাস হয়ে গেছে ওটা মানে ইএস কিন্তু এখানে চলে আসছে, এস বাই ইএস, হ্যাঁ। হুম। আচ্ছা ওকে, যদি এবার থার্ড পারসন সিঙ্গুলার না হয়, যদি এরকম হইতো দে হেল্প মি, তাহলে আমি এটা যখন ইন্টারগেটিভ করতাম কি করতাম? ও, এখানে ডু বসবে। তখন এখানে বলবে ডু, ডু দে হেল্প মি। হেল্প মি। কেন এখানে ডু বসলো? ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার। মনে রাখবা প্লুরালের ক্ষেত্রে বসে হচ্ছে ডু, আর সিঙ্গুলার ক্ষেত্রে বসে কি? ডু বসে। বুঝতে পারছি স্যার। বিষয়টা বুঝছো? ওকে, জি তাহলে জি। আমি এই সেন্টেন্সটা কি বানাইছি খেয়াল করো। আমি তোমাকে বললাম যে শি শি হেল্পস মি, এটা কি বানাইলাম? অ্যাফার্মেটিভ, তাই না? এটা তো কি অ্যাফার্মেটিভ না? হ্যাঁ। তাহলে এটাকে ইন্টারগেটিভ করলে কি হবে? ডাজ ডাজ শি হেল্প মি। ইয়েস, ডাস সি হেল্প মি, এটা হলো আইএনটি, ইন্টারগেটিভ। এখন যদি আমি এটাকে নেগেটিভ করতে চাই কি লিখবো বলো? ডাজন্ট শি হেল্প মি। ভুল বললেন, ঠিক আছে। তখন এই এটা হবে এরকম, শি ডাস নটটা ভিতরে হবে, কোথায় হবে? যদি আমি শুধু নেগেটিভ করতে চাই তাহলে ডাজন শব্দটা কোথায় হবে? বুঝতে পারছি। শি ডাস নট হেল্প মি। তারপর ভার্ব হচ্ছে ডাজন্টের পরে হবে। ইয়েস, তাহলে এটার নাম হয়ে গেল তখন নেগেটিভ, কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেছে। এটা কথার অর্থ কি জানো? এটা কথার অর্থ কি? এর বাংলা শি অর্থ কি? ডাজন্ট হেল্প, সাহায্য করবে না। সে সাহায্য করে না, সাহায্য করে না। এই যে না শব্দটা থাকার কারণে এটা নেগেটিভ হয়েছে, কিন্তু ডাস নট কারণে না আসছে, রাইট কিনা? হুম। মনে রাখবা যদি নেগেটিভ করতে চাই তাহলে অক্সিলারি ভার্বের পরে নট যুক্ত করতে হয়, তাহলে অক্সিলারি ভার্বটা অলওয়েজ নেগেটিভের সময় কোথায় বসে? সাবজেক্টের পরে বসে। পরে বসে, মনে থাকবে। তাহলে এই পর্যন্ত কয়টা জি। গেল? অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ গেল, ইন্টারগেটিভ গেল, নেগেটিভ গেল। আরেকটা সেন্টেন্স এরকম হতে পারে যে ডাস নট, ডাস নট, ডাস নট শি হেল্প হেল্প মি। মি। তাহলে আগে ছিল ডাস নট ভিতরে, এখন কোথায় নিয়ে আসছি আমি? সামনে। সামনে। এখন এটার বাংলা অর্থ কি জানো? এটা বাংলা অর্থ হচ্ছে সে কি, না। সে কি আমাকে সাহায্য করে না, সাহায্য, সে কি আমাকে, ভালো করে খেয়াল করো, সে কি আমাকে সাহায্য করে, করে না। দেখো ডাস নটটা যখন আমি সামনে নিয়ে আসছি তখন তার উত্তর অর্থটা কেমন হয়েছে, আর ডাস নটটা যখন আমি সাবজেক্টের পরে দিচ্ছি তার অর্থটা কী হয়েছে, কী পার্থক্য? তুমি কি বুঝতে পারছো না পারো নাই? পারছি। বলো তো কী পার্থক্য? ওটাকে হচ্ছে সামনে আনার ফলে মানে প্রশ্নটা এমন হয়েছে যে সে কি আমাকে সাহায্য করে না। উত্তর মানে আমার, আচ্ছা ওকে, আমি একটু ডিসকাস করে দিই তোমাকে। আমি হচ্ছে বলতে চাচ্ছি এইখানে কিন্তু কি আছে আবার না আছে, কি আছে আবার কি না। আহ, ডাস নোটটা যখন আমি সামনে নিয়ে আসতেছি তখন কিন্তু আমি এখানে কিও পাচ্ছি প্লাস কি পাচ্ছি, নাও পাচ্ছি।
তো কি থাকলে সেটার নাম আমরা কি বলি, ইন্টারগেটিভ বলি না? কি থাকলে, হ্যাঁ, আর না থাকলে তাকে কি বলি আমরা? নেগেটিভ, তাহলে এটা কি হবে? তাহলে এই সেন্টেন্সটার নাম হচ্ছে, শুধু নেগেটিভ বলতে পারবো না, শুধু আবার ইন্টারগেটিভ বলতে পারবো না, এটার নাম হলো ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্স। আহ বুঝলাম। ইন্টারগেটিভ প্লাস কি? নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটি সেন্টেন্সকে কয়টা রূপ দিতে পারবো? দুইটা। চারটা রূপ একটা দিতে পারবো। সেন্টেন্সকে চারটা রূপ দিতে পারবো। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। হ্যাঁ, অ্যাফার্মেটিভ, ইন্টারগেটিভ, নেগেটিভ, আর একটা হচ্ছে ইন্টারগেটিভ প্লাস হচ্ছে কি নেগেটিভ। তাহলে আমার এই রূপ টেন্স আছে কয়টা? 12টা। টেন্স বারোটা। আছে কয়টা? 12টা। আচ্ছা, একটাকে যদি আমি চারটা রূপ দিতে পারি তাহলে 4 বারং কয়টা হবে? 4 × 48। 4 বারং 48। কি তাহলে আচ্ছা, ক্লিয়ার না আনক্লিয়ার? ক্লিয়ার। এখন আমি তোমাকে একটা কোশ্চিন দিব লিখে, তুমি আমাকে ওটা ইন্টারগেটিভ করে দিবা, নেগেটিভ করে দিবা, ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ করে দিবা, পারবো না? পারবো। দেন। হুম, বলেন। বাকিগুলো আপনি বলেন, আমি লিখতেছি। সাদিয়া রিড দ্য বুক। এটা তো অ্যাফার্মেটিভ, তাই না? বাকিগুলো বলেন। সাদিয়া রিড দ্য বুক। রিড হবে না রিডস হবে? অবশ্যই রিডস হবে। হ্যাঁ, আপনি আমাকে কনফিউশনে ফেলে দিয়েছেন। যাই হোক, এখন কি করবো? অ্যাফার্মেটিভ না ইন্টারোগেটিভ করবো না নেগেটিভ করবো? করেন, করতে থাকেন ইচ্ছা। ইন্টারগেটিভ করেন। ইন্টারোগেটিভ যদি করি সেটা হবে সাদিয়া ডাজন্ট রিড দ্য বুক। ভালো করে বুঝে শুনে বলো। আমি ইন্টারগেটিভ বলতে বলছি, ইন্টারগেটিভ। ডাজন্ট সাদিয়া রিড দ্য বুক। হ্যাঁ, ডাজন্ট সাদিয়া রিড দ্য বুক। আরে গাদা মার্কা, ডাজন কেন আসবে? নট দিলে তো নেগেটিভ হয়ে গেল। ডাজন বলে তো নট যুক্ত আছে ওখানে। ও, ইন্টারোগেটিভ তো, ও সরি 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 সরি। ডাজ সাদিয়া রিড দ্য বুক। ডাস। ডাসটা অবশ্যই বড় হাতের হবে যেহেতু সেন্টেন্সের শুরুতে লিখতেছি, তাই না? হুম। ডাস সাদিয়া রিড হবে না রিডস হবে? রিড হবে, রিড। ওকে, তারপরটা কি হবে? তারপরে হচ্ছে নেগেটিভ হবে সাদিয়া ডাজন্ট রিড দ্য বুক। সাদিয়া ডাজন। স্যার, এটার কতক্ষণ লাগবে? 10 মিনিট, 5 মিনিট। একটু তাড়াতাড়ি বলুন তো, আমার বাবা অনেক অসুস্থ, তো মা কল ওকে দিচ্ছে ওকে, খালি ঠিক আছে, বারবার। বুঝতে পারছি। ঠিক আছে, ডাজন্ট দা বুক। তাহলে এটা হলো নেগেটিভ, তাই না? এটা হলো আইএনটি হ্যাঁ। ইন্টারগেটিভ, এটা হলো নেগেটিভ। তাহলে প্রশ্ন হচ্ছে যে এখন আরেকটা বলো যেখানে ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ দুইটা থাকবে, কি করতে হবে? দুইটা উত্তর হয়, দুইটা একসাথে। হুম। সাদিয়া ডাজন্ট রিড দ্য বুক। এবার হচ্ছে মানে এস, অ্যাফার্মেটিভ প্লাস হচ্ছে নেগেটিভ। হুম। সাদিয়া দাঁড়ান দাঁড়ান, এমনি তো করলাম। ডাজন্ট সাদিয়া রিড দ্য বুক। হ্যাঁ, ডাজন্ট সাদিয়া রিড দ্য বুক। জাস্ট এটাকে আমি কোথায় নিয়ে আসবো? সামনে নিয়ে আসবো। আসবো। বুঝছো বিষয়টা? তার মানে এটার নাম হচ্ছে ইন্টারগেটিভ প্লাস হচ্ছে কি
নেগেটিভ। ইন্টারগেটিভ প্লাস হচ্ছে নেগেটিভ, বুঝছো না বুঝো নাই? বুঝছি। আচ্ছা, স্যার দিয়ে এখানে বোঝাতে চাইছে, আসলে এই জিনিসগুলোই বোঝাতে চাইছি। ইন্টারগেটিভ প্লাস কি, নেগেটিভ। আমি এগুলো তোমাকে আলোচনা করাইলাম না, কারণ অলরেডি আমি এগুলা বুঝাইলাম, ঠিক আছে? এই যে এখানে খেয়াল করো, বলছে যে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক। তারপরে বলছে কি নেগেটিভ, না বোধক। না বোধক করতে পারবো না, শিখাই দিলাম। হ্যাঁ পারবো। ইন্টারগেটিভ, ঠিক আছে? ওকে। আচ্ছা, এগুলো লাগবে না তেমন, তেমন ইম্পর্টেন্ট জিনিস না। আগামী কালকে ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে কি জানো, প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স টেন্স। হচ্ছে আপনি ওই যে কনজাংশন আর প্রিপোজিশন পরীক্ষা নিয়েন। স্যার এখন রাখি, হ্যাঁ আমার ইমার্জেন্সি কল দিতে হবে ওকে, বাসায়। ঠিক আছে, ধন্যবাদ।